শালা পকেটে নেই 2 টাকা, আবার যাচ্ছে প্রপোজ করতে। তোর একটু ভয় হয়নি? আচ্ছা, তোর আর নেহারিকার মধ্যকার পার্থক্য বুঝতে পারছিস? তোর কি কোনো কমন সেন্স নাই? তিনজনে যে যেমনভাবে পারছে লাথি মারছে। চুপচাপ মায়ের খাওয়া ছাড়া আমার আর কাছে আর কিছু করার নেই। ওদের কিছু বলতে গেলেই আরও মায়ের খেতে হবে। গরিবের বাচ্চা এসেছে ভালোবাসা দেখতে, পেটে খাবার জুটে না ভালোবাসতে এসেছে। তোদেরকে এই সব কিছু মানায়? এই সব ভালোবাসা প্রেমের জন্য তোদের না। মায়ের থামিয়ে দিল। ঠিকই তো বলেছে, প্রেম ভালোবাসা কি গরিবদের মানাই? কিন্তু ভালোবাসতে অন্যায় কোথায়? ভালোবাসা কি অন্যায়? আমাদের কি মন নেই? ঘুমটা ভাঙলো। আবার সেই পুরনো স্বপ্ন দেখছিলাম। এই স্বপ্ন মাঝে মধ্যে আমাকে পেরেশান করে তোলে। হারানোর কিছু নেই, কিন্তু হারানোর ভয় পাই। কি হারিয়ে যাবার ভয় পাই সেটাই বুঝতে পারি না। কিরে, আবার স্বপ্ন দেখছিলি? উপর থেকে নিচে পড়ে যাচ্ছিলি, না সাপে তাড়া করছিল? এছাড়া আমাদের স্বপ্নে তো কখনো সুন্দরী বালিকা হুর পরি আসবে না ভাই। কত বাজে? ভার্সিটিতে যাবার সময় হয়নি? হালা বাজে সকাল 7টা। এইসব নাটক না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তো। এটা ঠিক বলেছিস। এই রে, একটা অ্যাসাইনমেন্ট লেখা হয়নি, আবারও বকা খেতে হবে। ওহ, মনে পড়েছে, রাফসান আপুকে লিখতে বলেছিলাম, ও নিশ্চিত লিখবে। শালা, সময় থাকতে ভালো হয়ে যা। এইসব মেয়েদের জন্য তুই এখনো ভার্সিটিতে টিকে আসিস, না হলে তোর পাছায় লাথি দিয়ে ভার্সিটি থেকে বিদায় করতে দিতাম। Sorry। চুপ কর। আমি কারো ভরসায় থাকি না, আমি থাকি নিজের ভরসায়। আমি সব চেয়ে নিজেকে বেশি ভরসা করি, বিশ্বাস করি। সে আমরা জানি। এখন উঠে ফ্রেশ হয়ে নে, আজকে বাইরে নাস্তা করব। কোন খুশিতে? তুমি যে শোনা এমনি এমনি খাওয়াবে না, জানি। জেরিন আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, সেই খুশিতে। তোর কয়টা লাগে ভাউ? কিছুদিন আগেও না তুই নিশিকে প্রপোজ করলি। অভাগে যেদিকে যায়, নদীও সেদিকে শুকিয়ে যায়। নারীরা অনেক ছলনাময় ভাই, ওদের বিশ্বাস করতে নেই। চরিত্র ভালো কর, আর এইসব টাকা পয়সা মেয়েদের পিছনে না খরচ করে গরিব দুঃখীদের দান করতে পারিস। যেমন আমি, আমাকে তো টাকা পয়সা দিতে পারিস। পাগল ঠাপাও তুমি। তুই কি ভার্সিটিতে যাবি? উঠবি? এত পড়াশোনা করে কি হবে? সেই তো চাকরির জন্য মামা খালুই ধরতে হবে। আমার না আছে মামা, না আছে খালু, পয়সা করিও নেই। জানি কোনো চাকরি হবে না, তাই পড়াশোনাও করি না। ভাই ওর তো, এত অলসামি করিস কেন? চাকরি তোর জন্য বসে আছে, চিন্তা করিস না। না রে ভাই, জীবনে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে হবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। তোমার নানির। শুরু করলো সকাল সকাল তার কবিতা। আহা, এমনভাবে রাগিস কেন বন্ধু? আচ্ছা, উঠছি। উঠে ফ্রেশ হয়ে নিলাম, বাইরে নাস্তা করে বেরিয়ে পড়ি ভার্সিটির উদ্দেশ্যে। আমি আকাশ আহমেদ নীল। পিতামাতার মুখ, আত্মীয় স্বজনের মুখ দেখার সৌভাগ্য হয়নি। জানি না আমার পিতামাতাকে। এতিমখানায় বেড়ে উঠেছিলাম, আর যার সাথে আমার ঝগড়া হলো সে আমার একমাত্র কাছের বন্ধু। একই সাথে ওর বাসায় থাকি। যদিও বন্ধু মহলে অনেক বন্ধু আছে। এবার অনার্স শেষ বর্ষে, পড়াশোনা করতে করতে পাগল হয়ে যাওয়ার অবস্থা। কোন হালাই যে পড়াশোনা আবিষ্কার করেছিল! পড়াশোনা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরীক্ষার কি প্রয়োজন ছিল? ক্রাশ বলতে অনেকজন আছে, কাকে সেটা কার কথা বলবো? তাই নির্ধারিত কারো নাম নিতে বা বলতে পারলাম না। তার জন্য আপনারা সরি বলেন, আমি মাফ করে দেব। মনে কর পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল, আমরা অ্যাক্সিডেন্ট করলাম, তখন কি হবে? আচ্ছা, যদি ব্রেক ফেল করে? কি আর হবে? মসজিদের মাইকে মাইকিং হবে, সম্মানিত এলাকাবাসী, 2টা ছাগল মৃত্যুবরণ করিয়াছে, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, তোর কান্নাকাটি করার জন্য তোর পরিবার আছে, কিন্তু আমার কেউ নেই। আমি মরলেও কি, বেঁচে থাকলেও কি। কেন? আমি আসি না? তুই মরলে ধুমধাম করে 40-এর আয়োজন করব। শালা, আমি মরলে একা মরবো নাকি? তোকে নিয়েই মরবো। আর অ্যাক্সিডেন্ট করলে আগে তোর উপরই গাড়ি উঠবে। বলি না, পিছন থেকে ধাক্কা দিলে। ওই দেখ পুলিশ, এদের কোনো কাজ কাম নেই, টাকা খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা ছাড়া আর কি। ভার্সিটির কার্ড গলায় ঝুলিয়ে নে। আর হঠাৎ করে এখানে চেকপোস্ট কেন বুঝলাম না। পুলিশ ইশারা করতেই বাইক থামিয়ে দিলাম।
ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স দেখে ছেড়ে দিল। সম্ভবত কিছু ধরার জন্য দাঁড়িয়ে আছে। ওখান থেকে ভার্সিটিতে চলে এলাম। ভার্সিটিতে একটা রেপুটেশন আছে না, জুনিয়ররা সালাম দিবে, ও এটাই স্বাভাবিক। আমার ভার্সিটিতে ছাত্র রাজনীতি নেই, এসব ঝামেলা নেই। এখানে যারাই সিনিয়র তারাই বস। বাইক সাইডে রেখে হেলমেট খুলে বাইকের গ্লাসে হেয়ার ঠিক করে প্রতিদিন যেই বকুল ফুলের গাছের নিচে বসে থাকি সেখানে এসে বসলাম। রাফসান আপু এসে ব্যাগ থেকে আমার অ্যাসাইনমেন্ট বের করে বলল, এই নাও তোমার অ্যাসাইনমেন্ট। ভাগ্য করে এমন এক জুনিয়র পেয়েছি যে আমি কোথায় তাকে গাধার খাটুনি খাটাবো, কিন্তু না, আমাকে দিয়ে তার কাজ করিয়ে নিচ্ছে। ছোট ভাইয়ের জন্য এইটুকু করতে পারবে না? আমার কথা শুনে রেগে তাকালো। আমি অ্যাসাইনমেন্ট রেখে দিলাম। যাও, এই পরিশ্রমের জন্য আমার পক্ষ থেকে এই কিটক্যাটটা তোমার হলো। শুধু এটা দিয়ে আমার ঋণ পরিশোধ হয়ে গেল? এটার দাম 50 টাকা লেগেছে সিনিয়র। সে যাই হোক, কোনো একদিন একটা 5 টাকার চকলেট দিয়ে দিব। কিপটামি স্বভাব পরিবর্তন হলো না। এইসব কিপটামি বাদ দাও, না হলে কপালে বউ জুটবে না। চকলেট নিয়ে মুখ ভেঙচে চলে গেল। উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দেন মিয়ারা। উনি আমার সিনিয়র, মাস্টার্স করছে, ভাই বোনের সম্পর্ক। আমি তাকে নিজের বোন ভাবি, আর সেও আমাকে তার ছোট ভাইয়ের মতোই ভাবে। শালা, একটা চকলেট দিয়েই কাজ করিয়ে দিলি? বিনা পয়সায় খাটালে অভিশাপ লাগবে। নাটক কম করো প্রিয়। বসে থাকতে থাকতে আর আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হলে ক্লাসে চলে আসি। ওই কিরে, মায়ান স্যারের কবিতার ক্লাস না? কিন্তু প্রিন্সিপাল আসছে কেন বুঝলাম না। এই বেটা নিশ্চিত বলবে স্যার ছুটিতে আছে। তাহলে বাসায় চলে যাব। 11টায় লোক সাহিত্যের ক্লাস আসছে না, ওই ক্লাস না করে চলে যাবি? না, ক্লাস করতে হবে। শেয়ার এলো না, কিন্তু তার অ্যাসাইনমেন্ট ঠিকই লিখলাম। তুক্কু লিখে নিয়েছি, তাও 50 টাকা খরচ করে। লস লেগে গেল না? নিজের কাছে রেখে দিই। কী কবিতা লিখেছে সময় নিয়ে পড়ে দেখতে হবে। পিছনে পিছনে একজন মেয়ে এলো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। শিক্ষক, এটা বাংলা ডিপার্টমেন্ট, ইংরেজি ব্যবহার করছেন কেন? তুই যদি তোর মুখটা বন্ধ রাখিস তাহলে আমি কিছু কথা বলি, আর তোকে এমন বাংলা ভাষা শোনাবো যে আসল বাংলা কি ভুলে যাবি। আচ্ছা, আপনি আপনার বক্তব্য প্রদান করুন। আর আপনি? স্যার রেগে ঘুরে তাকাতেই মুখ বন্ধ করে নিয়েছি। প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদের ক্লাস নেবে মিস নেহা। তোমাদের মায়ান স্যার অসুস্থ, তাই কিছুদিন ক্লাস নিতে পারবে না। তার পরিবর্তে মিস নেহা ক্লাস করাবে। স্যার নয়, শিক্ষক বা অধ্যাপক হবে। আর ওটা মিস না, ওটা অবিবাহিত হবে। আর ক্লাস নয়, শিক্ষাদান হবে, কারণ এটা বাংলা ডিপার্টমেন্ট। আমার কথা শুনে স্যার রেগে তাকিয়ে আছে, মনে হচ্ছে গিলে খাবে। ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ম্যাম, আপনি ক্লাস নেন এবং আপনার স্টুডেন্টদের সাথে পরিচিত হয়ে নেন। স্যার কিছু বলবো? ওর ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। স্যার রেগে দ্রুত হেঁটে চলে গেল। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত প্যাকেট হয়ে আছে। বয়স তো কম হয়নি, তাও বিয়ে করেনি। বিষয়টাও হজম হচ্ছে না। এই মেয়ের দেখি নজর ভালো না, আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে জীবনে কখনো হ্যান্ডসাম ছেলে দেখেনি। মনে হচ্ছে দেখতে ভালো না, কেউ পছন্দ করে না, তাই এখনো বিয়ে হয়নি। ঠিক বলেছিস, এতদিন থেকে অবিবাহিত মানে দেখতে ভালো না, কেউ পছন্দ করে না। বয়স তো মনে হচ্ছে 30-এর উপরেই হবে। আবে না, মনে হচ্ছে আরো বেশি হবে। পড়াশোনা শেষ করছে, তারপর চাকরি করছে, তার মানে বয়স অনেক। আমার মনে হচ্ছে 40-এর উপরে হবেই। চারপাশে চোখ বোলাতে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। দেখি আমাদের নতুন ম্যামও আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কি এত জোরে জোরে কথা বলছিলাম? দেখি ম্যাম আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। আবার কি বলবে কিছুই তো বুঝলাম না। আমাদের এখানে এলো কেন? ওনার এমনভাবে আসাতে দূরে সরে গেছি। আপনাদের দুজনের বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হওয়া উচিত হয়নি। আপনারা তো বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়তে পারতেন না। মানে আমার বয়স আর বিয়ে কেন হয়নি সেটা নিয়ে যেভাবে গবেষণা করছেন। কেন? ভাষা বিজ্ঞান আছে না? আমি কি ভাষা? আপনি এক ভাষা, আপনি এক বর্ণ।
যদি আপনি সুন্দর ও মায়াবী হন, তবে আপনি কোনো কবির কবিতা হবেন, কোনো সাহিত্যিকের সাহিত্য হবেন, কোনো ছন্দকারের ছন্দ হয়ে উঠবেন। আর যদি আপনি শ্যামবর্ণের হয়ে থাকেন, তবুও আপনি কারো কবিতা, কারো উপন্যাস, কারো ছন্দ কিংবা কারো সাহিত্যের অংশ হবেন। ধরতে গেলে আপনি একটা ভাষা, যেই সেই ভাষা না, এমন এক ভাষা যা নিয়ে কবি কবিতা লিখবে, সাহিত্যিক সাহিত্য লিখবে। তাই গবেষণা তো করার আছে ম্যাম। বাংলা ডিপার্টমেন্টের ছাত্র হয়ে এখন যদি এমন ভাষা নিয়ে গবেষণা না করি, তাহলে কিভাবে হয় ম্যাম? ভাষাটা কেমন, গবেষণা করতে হবে না বলুন? ফোন নাম্বার বলেন। আমার ফ্যামিলির ফোন নেই, আমার বাসায় অভিযোগ করার কোনো চান্স নেই। আর যদি করতে হয়, তাহলে তাদের কবর কোথায় আছে খুঁজে গিয়ে আমার নামে নালিশ করতে হবে। আপনারটাই বলুন। ম্যামের এমন বিহেভ দেখে আমি তো আশেপাশের সবাই অবাক। হঠাৎ নাম্বার, কিন্তু নাম্বার দিয়ে কি করবে? আচ্ছা নেন, নাম্বার দিলাম। ম্যাম নাম্বার নিয়ে তার টেবিলের কাছে গেল। একটু পরে আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে পিক এলো। ওপেন করে ভূত দেখার মতো ম্যামের দিকে তাকিয়ে আসি। এটা কি এই মেয়ে? সোহাগ উকি দিয়ে দেখে বলল, এটা কি? এই মেয়ে, থুকু ম্যাম, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আমার তো বেশ পছন্দ হয়েছে। দেখতে অনেক সুন্দর। থাক, আর কিছু বলতাম না। ছবি দেখে টেক্সট করলাম, আন্ডারফুল থুকু, ওয়ান্ডারফুল। এত সুন্দর হয়েও যখন বিয়ে করছে না, তখন অন্য কোনো কারণ থাকতে পারে। কারো দুর্বলতা নিয়ে উপহাস করা ঠিক হবে না। ম্যাম সবার সাথে পরিচয় হয়ে নিয়ে ক্লাস শুরু করলেন। ক্লাস শেষ করে যাবার সময় বললেন, নেক্সট ক্লাস কি আছে? কি বলেছেন উনি? ম্যাম চলে গেল। ম্যাম যাবার পরই সিদ্ধাতুল আমার কাছে এলো। আমার দিকে রেগে তাকিয়ে আছে। এমনভাবে রেগে যাবার কি আছে? যদি ম্যামের উপর লাইন মারার চেষ্টা করেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। যেমনি শুনেছি ম্যাম সিঙ্গেল, তেমনি দুজনে ফ্লার্টিং শুরু হয়ে গেছে। তৌবা তৌবা, কি সব অপবাদ দেই। আমাদের কি তোমার এমন মনে হয়? ফোনটা ভাইব্রেশন হলো। দেখি ওই নাম্বার থেকে মেসেজ এসেছে। নেক্সট ক্লাস শেষ করে ক্যান্টিনে আমার সাথে দেখা করবা। এ মেয়ে কেডা বুঝলাম না। আমার সাথে দেখা করতে চাইছে কেন? দেখা করলেই তো বোঝা যাবে। লিখছে, তুমি একা আসবা। যদি কোনো মেয়ের সাথে দেখি তাহলে তোমার কি করব নিজেও জানি না। আরে আমি ভদ্র মানুষ, মেয়ে মানুষ থেকে দূরে দূরে থাকি। তুমি তো দেখো তোমার থেকেও কতটা দূরে থাকি। নাটক। শুধু আমার আমার দিকে দূরে দূরে থাকো, বাকি সব মেয়েদের সাথে ঠিকই মেশো। আমি তোমার কি এমন করেছি নিজেও জানি না। শালার অন্য কোনো ছেলে হলে এতদিনে পটিয়ে বিয়ে করে একটা পয়দাও করে নিতাম। আমি তো আগেই বলেছি অন্য কোথাও ট্রাই করতে। যেখানে দেখি বা চাই উড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো তোমার পছন্দের হাজবেন্ড। আমি তোমাকে বারণ করা সত্ত্বেও হুদাই আমার পিছনে পড়ে আসো। এটাই তো সমস্যা। এই ইয়ারটা শেষ হোক, তারপর বিষয়টা দেখব। বিয়ে করতে না চাইলে জোর করে তুলে নিয়ে কি বিয়ে করব? রাগ দেখিয়ে চলে গেল। সেরেলো। তাই ক্লাসে মন দিলাম। তারপর ক্লাস শেষ করে আমি আর সোহাগ ক্যান্টিনে এলাম। দেখি ম্যাম একটা টেবিলে বসে আছে। কাছে যেতেই বলে, আমি একা আসতে বলেছিলাম, মেসেজ দেখোনি? সমস্যা নেই, বলতে পারেন। আমি একা ডেকেছিলাম। যা ভাই, বাইকের কাছে গিয়ে বসে থাক। সোহাগ চলে গেল। আমি সামনে বসতে বসতে বললাম, আমি কি আপনাকে জানি? আপনি মনে হচ্ছে আমাকে চিনেন। কোথায় পরিচয় হয়েছে? একে অপরকে চিনি বলে তো মনে হচ্ছে না, কিন্তু আপনাকে দেখার পর কেমন যেন মনে হচ্ছে আপনাকে আমি জানি। আমাকে চিনতে পারছো না, নাকি চিনতে চাইছো না? 4 বছর আগে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গিয়েছিলে? কি বলেন? উধাও হয়ে গেছি, চলে গেছি? দেখুন, সত্যি বুঝতে পারছি না। এই মেয়েটাকে তো চেনো? না, কে এই মেয়ে? আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। আমি সত্যি চিনতে পারছি না। আরও কয়েকজনের পিকচার দেখিয়ে বলল, এদের কাউকে চেনো? দুঃখিত, আমি কাউকে চিনি না। আর আপনি হয়তো আমাকে অন্য কাউকে ভেবে এসব বলছেন। সত্যি তুমি আমাকে চেনো না? এদের কাউকে চেনো না? না, আমি এদের কাউকে চিনতে পারছি না। বুঝলাম না ম্যাম, ইমোশনাল হয়ে গেল কেন? ও, তুমি তাহলে যাও। আমার কোথাও ভুল হয়েছে। আমি যাকে ভেবেছিলাম তুমি সে না।
তুমি আমার ভালোবাসা, আমার আকাশ না। জি। উঠে আসতে যাব তখন পিছন থেকে বলল, নেহারিকাকে চেনো? পিছনে ফিরে কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে ফটাফট আবারও চেয়ারে এসে বসে বললাম, 1 মিনিট, আপনি কি তাকে চিনেন? আমিও তো জানতে চাই এই মেয়েটি আসলে কে। মাঝে মাঝে স্বপ্নে দেখি কে বা কারা আমাকে ঘিরে উদম কেলানি দিচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে আর বলছে, তোর সাহস কি করে হলো নিহারিকাকে প্রপোজ করার, তার পিছনে ঘুরার। ঘুম ভেঙে গেলে মনে হয় সব কিছুই যেন এক অদ্ভুত রহস্য। আমি বুঝতে পারি না কেন আমি এমন স্বপ্ন দেখি। এই মেয়েটা কে, যাকে আমি বাস্তবে কখনো চিনি না ও জানি না? তাহলে কেন তার নাম আমার স্বপ্নে আসে? আপনি কি জানেন এই নিহারিকা কে, আর তার সাথে আমার সম্পর্কটা আসলে কি? সত্যি তুমি জানো না? তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? আরে দূর, আমি যা বলছি তা সত্যি। আপনি কি ওই মেয়েকে চিনেন? আপনি কি তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে পারবেন? তুমি কোথায় পড়াশোনা করেছো? তুমি কোথায় বেড়ে উঠেছো? আমি এখানেই বড় হয়েছি, এখানে পড়াশোনা করছি। আপনি কি সেই মেয়েটির সঙ্গে পরিচয় করিয়ে দিবেন কিনা বলেন? আমাকে বাসায় যেতে হবে, রান্নাবান্না করতে হবে। কোথায় থাকো? বন্ধুর বাসায়। বুঝেছি, আপনি ওই মেয়ের সাথে পরিচয় করিয়ে দিবেন না। চেয়ার ছেড়ে উঠতে যাব তখন, তোমাকে খুঁজে নিতে হবে। প্রয়োজন মনে করছি না। এই স্বপ্নের পেছনে ছুটে আমার লাভ কি? যে যে ঝামেলা কাঁধে নেব, এতটাই বোকা আমি না। এই বিন্দাস আছি। ক্যান্টিন থেকে বেরিয়ে গ্যারেজের কাছে আসতেই সোহাগ বলল, কি বলেছেন উনি? আমিও কিছু বুঝলাম না। উনি তার কোনো পরিচিত ভেবে কয়েকজনের সম্পর্কে জিজ্ঞেস করছিল। আমাকে নাকি তার কোনো পরিচিতের মতো দেখতে, তাই তাকে ভেবেই কি সব প্রশ্ন করছিল। পরিচিত বলতে তার বয়ফ্রেন্ডের মতো দেখতে। তুই ক্যারেক্টারটা আজব মাইরি। সে যাই হোক, বাসায় চল। হুম। আমাকে সত্যি চিনতে পারছে না? না, নাকি না চেনার ভান করছে, না স্মৃতি শক্তি হারিয়েছে? কে থেকে মেরেছিল? 4 বছর আগে অ্যাকচুয়ালি হয়েছিল কি? অনেক প্রশ্ন মাথার মধ্যে আসছে। শিরিন কিছু বলতে পারবে? ওরেই ফোন দিই। নেহা ম্যাম শিরিন নামের মেয়েটিকে ফোন দেই। ফোন রিসিভ করতেই বলে, কোথায় তুই? অফিসে। তোকে আমার কিছু প্রশ্ন করার আছে, আশা করি মিথ্যা বলবি না। এখন তো অফিসে, আমি বাসায় ফিরে তোর সাথে কথা বলি। অফিসে আসি, বুঝতেই পারছিস। ওকে, আমার সব প্রশ্নের জবাব সঠিক দিবি। নেহা ম্যাম ফোন কেটে দেই। আমি আর সোহাগ বাসায় চলে আসি। নতুন ম্যামের বিষয়টা ভাবাচ্ছে। বুঝলাম না উনি ওই মেয়ের সাথে পরিচয় করিয়ে দিতে চাইলো না কেন। এত ভেবে লাভ নেই। দুপুরের খাবার খেয়ে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে বেরিয়ে এলাম। এসে বাকি বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করি। সন্ধ্যায় এবার বল, তুই কি জানতে চেয়েছিলে? 4 বছর আগে হয়েছিল কি? আমার আকাশ হঠাৎ করেই কোথায় হারিয়ে গিয়েছিল? কোন আকাশের কথা বলছিস? তুই ভালো করেই জানিস আমি কার কথা বলছি। কুল কুল, হঠাৎ তোদের বাসায় ওই কাজের লোকের খোঁজ করছিস কেন? আর আমি কিভাবে বলবো কি হয়েছিল তো? ভালো করে উত্তর দে। 4 বছর আগে হয়েছিল কি? হঠাৎ করে কোথায় হারিয়ে গিয়েছিল? তোদের ড্রপ করে না বাসায় ফিরছিল? 4 বছর আগে কি হয়েছিল কিভাবে বলবো? আমি কিছু জানি না। আর অ্যাক্সিডেন্ট করে মারা যায়নি। এখন কিভাবে কি হয়েছিল আমি কিভাবে বলবো? আর একবার বলবো, তুই কি ভালোভাবে উত্তর দিবি? আমি জানি তোরাই কিছু করেছিলি। আর সত্যি আমি জানি না, কিন্তু 4 বছর আগের কথা এখন টেনে নিয়ে আসছিস কেন? আর আমাকে না জিজ্ঞেস করে তুই তোর আব্বুকে জিজ্ঞেস করলে তো সঠিক উত্তর পেয়ে যাবি। বাসায় তেমন কথা বলি না, আর একই উত্তর দেবে। অ্যাক্সিডেন্টে মারা গেছে। সত্যি অ্যাক্সিডেন্ট করেছিল, না তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? আমার তো মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল আছে, গভীর কোনো রহস্য আছে, যার সাক্ষী হয়তো সে। কোনোভাবে আকাশ হয়তো কিছু দেখেছিল বা জেনে গিয়েছিল, তাই তাকে মরতে হয়েছিল। বলতে পারছি না, কিন্তু 4 বছর আগের ঘটনা নিয়ে এখন ভাবছিস কেন? আমি এমন কিছু দেখেছি যা আমাকে ভাবতে বাধ্য করিয়েছে। না, পুরনো প্রেম হঠাৎ করে জেগে উঠেছে। আবার ভাবতেও ঘৃণা লাগছে যে তুই এক চাকরের প্রেমে পড়েছিলি। এইসব নিয়ে
প্রশ্ন না তোলাই তোর জন্য ভালো হবে। আর যদি সে এইসবের পেছনে তোদের হাত থাকে তাহলে তোদের সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমার কি জন্য কিছু করতে যাব? তোর লাইফ কিভাবে কি করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। আজকে না তোর ভার্সিটির প্রথম দিন ছিল। বাই। ফোন কেটে দিলাম। জানি তোর আমাকে মিথ্যা বলছিস, সবাই আমাকে মিথ্যা বলেছিস। যদি আকাশ অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে বেঁচে আছে কিভাবে, কি হয়েছিল আমাকে জানতেই হবে। স্মৃতিশক্তি হারিয়েছে, ওটা ফিরিয়ে নিয়ে আসবো কিভাবে? ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আমাকে কিছু একটা করতে হবে। ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে। কিছু হলেও তো জানি তুমি আমাকে ভুলে গেছো। এখনও কি তুমি আমার আসছো? এখনও কি তুমি আমায় ভালোবাসো? আমি যে তোমাকে খুব ভালোবাসি। তোমার কথা খুব মনে পড়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মাঝে মধ্যে এমন অবস্থা হয় মনে হয় প্রাণটা হয়তো বেরিয়ে যাবে। কেন এমন হয়েছিল? আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম, এসে পড়ে খেয়ে দিলাম ঘুম। পরের দিন ভার্সিটির লাইব্রেরিতে এলাম। আমি একাই এসেছি, হালাই লাইব্রেরিতে আসেনি। আপনার সাথে কথা বলা যাবে? জি বলুন। আকাশকে আপনি কত বছর ধরে জানেন? আপনি কি তার সম্পর্কে জানেন? গতকাল ওর কথা শুনে বুঝেছি আপনি হয়তো অনেক কিছুই জানেন। বেশ ভালোভাবেই জানি। এখন আপনি বলুন, আপনি কবে কিভাবে তাকে চেনেন? তার কি স্মৃতিশক্তি হারিয়েছে? জি, আগের কিছুই মনে নেই। 4 বছর ধরে তাকে চিনি। আকাশকে নদীর তীরে পেয়ে হাসপাতালে ভর্তি করাই। ওখানে ডাক্তারের থেকে জানতে পারি যে ওর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। জি, আগের কিছুই মনে নেই। 4 বছর ধরে তাকে চিনি। আকাশকে নদীর তীরে পেয়ে হাসপাতালে ভর্তি করাই। ওখানে ডাক্তারের কাছ থেকে জানতে পারি যে ওর স্মৃতি হারিয়ে গিয়েছে। অতীতের কিছুই ওর মনে নেই। তার পকেট থেকে পাওয়া এনআইডি কার্ড থেকে জানতে পারি সে এতিম এবং তার নাম আকাশ। এর থেকে বেশি কিছুই তার সম্পর্কে জানি না। স্মৃতি মনে নেই দেখে আমি তাকে তার বন্ধু বলেই পরিচয় করিয়ে দিই এবং আমরা একসাথেই থাকি। আর পড়াশোনা পারে দেখে নকল একটা সার্টিফিকেট বানিয়ে দিয়ে আমাদের ভার্সিটিতে ভর্তি করিয়ে দিই। আপনার পরিবার? সবাই ইটালিতে। দেশের টানে আমি এখানে আছি। হয়তো মাথায় আঘাত করে আকাশকে কেউ হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ বাঁচিয়েছে। থ্যাঙ্কস। কিন্তু আপনি কে? আপনি কিভাবে তাকে চেনেন? কাজিন, গার্লফ্রেন্ড, ফ্রেন্ড? হলাম কিছু? তাহলে অ্যাক্সিডেন্ট ছিল না, এটা পরিকল্পিত মার্ডার ছিল। এর পেছনে আব্বু ছিল, কিন্তু কেন হত্যা করতে চেয়েছিল? সব প্রমাণ আব্বুর দিকে ইঙ্গিত করছে। কি হতে পারে? আমরা একে অপরকে পছন্দ করতাম, এটা জেনে ছিল না অন্য কিছু। সব সময় তো আমার সাথেই থাকতো, অন্য কারোর সাথে নয়। তাহলে অন্য কোনো বিষয়ে জানার প্রশ্নই আসে না। বুঝতে পারছি, লাভার ছিল। এত বেশি জানা ভালো না। তা ঠিক আছে, কিন্তু হয়েছিল কি? তার প্রাণের পিছনে কে পড়েছিল? বলতে পারছি না। আকাশের স্মৃতি ফেরাতে সাহায্য করবেন? ওর আগের সব কিছু মনে পড়লেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। লাইব্রেরি থেকে বেরিয়ে ক্লাসে এলাম, কারণ ক্লাসের সময় হয়ে গেছে। এসে ক্লাস শেষ করলাম। আজকে একটাই ক্লাস ছিল, তাই ক্লাস শেষ করে বাইরে এসে আড্ডা দিতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে একে একে সব চলে গেল, শুধু আমি আর সোহাগ বসে রইলাম। এক পর্যায়ে সোহাগ বলল, আকাশ, তুই কি তোর অতীত মনে করতে চাস? এই ভালো আছি। মনে মনে বললাম, ওই স্বপ্ন যখন দেখি তখন অতীত খারাপ হবে, এটা নিশ্চিত। ম্যাম কি তোর কাছে এসেছিল? আমাকে বলেছিল তোর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, তুই তোর অতীতের স্মৃতি ভুলে গেছিস। উনি চাইছে তুই সেগুলো মনে কর, আর 4 বছর আগে তোর সাথে কি হয়েছিল ওগুলো ওনাকে বল। না রে, থাক। আমি এমনভাবে ভালো আছি, আমি এমনভাবে থাকতে চাই। যদি কখনো মনে পড়ে আলাদা বিষয়। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে, এমনভাবে দেখিস না তো। তুই কি তোর আগের স্মৃতি ফিরে পেয়েছিস? মিথ্যা বলবি না। না তো। সোহাগ আমার দিকে তাকিয়ে আছে, আমাকে সন্দেহর চোখে দেখছে। তুই এমনভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? না, তোকে দেখতে মনে চেয়েছে তাই তোকে দেখছি। বুঝলাম। চুপচাপ থাকলাম। একটু চুপ করে থেকে বললাম, অনেক আড্ডা হয়েছে, এবার বাসায় চল, পড়তে যাব। তখন ম্যামকে দেখলাম এই দিকেই আসছে। দাঁড়া একটু, তুই ওনাকে সরাসরি বলে দে। আচ্ছা,
দুজনে বসে রইলাম। ম্যাম আসতেই বললাম, ম্যাম আমি এমনই ঠিক আছি, আমার লাইফ বিন্দাস চলছে। আমি অতীত মনে করে প্রবলেমে পড়তে চাই না, আমি কোনো প্রকার ঝামেলায় পড়তে চাই না। আমি এমনভাবেই ঠিক আছি। কেন? আমার কি পরিবার আছে? না, তোমার কেউ ছিল না? তাহলে আর অতীতের স্মৃতি মনে করে লাভ নেই। আমি যতটুকু শুনলাম আর বুঝলাম, অতীতে আমার সাথে ভালো কিছু হয়নি। আমি ওইসব মনে করতে চাই না ম্যাম। তোমার স্বপ্নের মেয়েটাকে খুঁজতে চাও না? না, আমি এমনই ঠিক আছি। আশা করি আপনি আর ওইসব নিয়ে কিছু বলবেন না। কিন্তু আমি তো অনেক কিছুই ফিরে পেতে চাই, অনেক হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই। তুমি না হলে ওগুলো সম্ভব না। তুমি যদি তোমার স্মৃতিশক্তি ফিরে না পাও, তাহলে আমিও আমার হারিয়ে যাওয়া সোনালি অতীত সময়গুলো ফিরে পাবো না। আম- তোমাকে ফিরে পাবো না। আমাকে মাফ করবেন ম্যাম, আমি আপনার সঙ্গ দিতে পারবো না। আর ওই নিহারিকা মেয়েটা, আপনি, বুঝতে পারছি। না বাবা, স্বপ্নে যেমনভাবে কেলানি খাই, এসবের ভিতরে আমি নেই। কেন? চল এবার বাসায় যাই। আমি আপনার সঙ্গ দিয়ে আমি সমস্যায় পড়তে চাই না। উঠে দুজনে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে বাইকের কাছে আসতেই দেখি সিদ্রাতুল দাঁড়িয়ে আছে। এই মেয়ে কি বলতে চাই, এ এখনও বাসায় যায়নি, ওখানে দাঁড়িয়ে কি করছে? ওই মেয়েকে? ওই মেয়ের সাথে তোমার এত কিসের কথা? বাইক বের করে বললাম, প্রতিটি মানুষের পার্সোনাল সমস্যা থাকে, আর সবাইকে সব কিছু জানাতে হবে এমন কোনো কথা আছে? এইসব বিষয় না পড়ে ঠিকমতো পড়াশোনা করো, পড়াশোনায় মন দিয়ে নিজের পরিবারের মুখ উজ্জ্বল করো। তোমার এই সস্তা ডায়লগ ছাড়া আর কিচ্ছু নেই? দাঁড়িয়ে না থেকে ওঠ। শখ উঠতেই বললাম, আমি এর থেকে বেশি কিছু জানি না। বাইক স্টার্ট দিয়ে টান দিয়ে চলে এলাম। মেয়েটাকে তোর কি মনে হচ্ছে? কেন এত জেদ ধরছে? বারবার বলার পরেও একই কথা বলছে। ওনার চোখের কোণে পানি লক্ষ্য করেছিলি? না, তবে ওনাকে কাছের কেউ মনে হচ্ছে, মনে হচ্ছে খুব কাছের কেউ। এই ফিল এর আগে কখনো হয়নি, কাউকে দেখে হয়নি। এমন মনে হচ্ছে আমি তাকে জানি, মনে হচ্ছে অনেক আপন কেউ। দুজনে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। বাইক থেকে নামতে নামতে দেখি একটা রিক্সা করে ওই ম্যাম হাজির। কত আস্তে বাইক চালাস, এইবার দেখ রিক্সা পর্যন্ত তোর স্বাদ ধরে নিয়েছে। বাইক বাসার ভিতরে নিয়ে যা, আমি ওনার সাথে কথা বলছি। দেখি কি বলেন উনি। রিক্সা ভাড়া দিয়ে নেমে গেল। রিক্সাওয়ালা যেতে কাছে গিয়ে বললাম, পিছনে পিছনে বাসা পর্যন্ত এলেন যে, ইফটিজিং করছেন? আপনি তো দেখি অনেক সাংঘাতিক, ম্যাম হয়ে ছাত্রের সাথে ইফটিজিং করছেন। বাসা দেখতে এসেছে বন্ধু, আমি বাসা দিয়েছি। হ্যাঁ, শালা খচ্চর, তুই আগে বলিসনি কেন? তোকে বলে সবকিছু করতে হবে নাকি? উপরতলা তো ভাড়া দেওয়া, নিচে আমরা দুজনে থাকি। আন্ডারগ্রাউন্ড হচ্ছে গোডাউন প্লাস গ্যারেজ। তাহলে ভাড়া দিবি কোন ফ্ল্যাট? নিচতলায় কতগুলো রুম ঠিক আছে, 4টা রুম। মাথা ঠিক আছে, আমাদের সাথে থাকবে, সমাজের লোকজন কি বলবে? আর উনি শিক্ষক, সম্মান নষ্ট হবে না? ওনার একটা সম্মান আছে না? মাইন্ড, তোর তো ভাবা উচিত। কোনো সমস্যা হবে না। আর আমার কাছে এমন কিছু জিনিস আছে যা সবার মুখ বন্ধ হয়ে যাবে। বাঁকা চোখে তাকিয়ে বললাম, দেখেন, সমাজের লোকজন আমাদের ভদ্র জানে, আপনার জন্য আমাদের সম্মান নষ্ট করতে চায় না। আপনি অন্য কোথাও বাসা দেখুন প্লিজ। আমরা যদি মেয়ে নিয়ে থাকা শুরু করি, তাহলে সমাজের লোকজন বাঁকা চোখে দেখবে। এই ছেলে, আমার থাকতে সমস্যা হবে না। যত সমস্যা তোমার হচ্ছে, ছেলে হয়ে এত ভয় পাওয়ার কি আছে? দেখুন, রাগ দেখাবেন না। রাগ দেখালে কি করবা তুমি? বলো, তুমি আমার কি করতে পারবা? ভিতর ডিম একটা, আবার আমাকে রাগ দেখায়। তুই কাজটা মোটেও ঠিক করলি না। আরে সমস্যা নেই, কেউ কিছু বললে আমার বোন বলবো। আমার ফ্যামিলির লোকজনকে সবাই চিনে, বল, কোনো সমস্যা হবে না। কিছু না বলে রাগ করে তারা খুলে বাসার ভিতরে এলাম। ভিতরে এসে আমার রুমে এসে চেঞ্জ করে বিছানায় শুয়ে গেছি। প্রচুর রাগ হচ্ছে, ইচ্ছে করছে ওই শালার বিচি কেটে মার্বেল খেলি। বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে এসে ঝর্ণা নিচে দাঁড়িয়ে ভাবতে শুরু করলাম, এতটা আপন মনে হচ্ছে কেন? কি করব আমি? কে সে? সত্যি কি সে আমার গার্লফ্রেন্ড ছিল? কিন্তু আমি কে? দূর দূর, এত ভেবে লাভ আছে নাকি?
অনেক রেগে গেছে। এখন সব রাগ আমাকে দেখাবে। বেশি কিছু বললে আমাকে বলবেন, তার কতটা রাগ আমিও দেখব। আমি রুমে থাকবো। এই পাশের রুম আকাশের, আমাকে তো চিবিয়ে খাবে আপু। আপনি ওই সাইডের রুমগুলো দেখেন, দুইটার মধ্যে একটা দেখেন। ওকে ওকে, ওই রুমটায় তাহলে আমি থাকবো। এখন আমি যাই, হোটেল থেকে সব কিছু নিয়ে বিকেলে আসবো। সব কিছু বলতে শুধু একটা ব্যাগ। ওকে, ততক্ষণে আমি লোক দিয়ে পরিষ্কার করে রাখবো। ওকে, বাই। ম্যাম বিদায় নিয়ে চলে গেল। আমিও গোসল শেষ করে বেরিয়ে এলাম। নামাজের সময় হয়ে এলো, তাই রুম থেকে বেরিয়ে মসজিদে এসে উজু করে নামাজ পড়ে বাসায় এসে সোহাগের রুমে এলাম। এসে দেখি রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। একটু পরে ওয়াশরুম থেকে আসতেই ধরে বিছানায় ফেলে দিলাম কেলানি। দুজনে মারামারি শেষ করলাম। তুই এমন চুলপাকনামি করলি কেন? লোকে কি বলবে? কমন সেন্স বলতে কিছু নেই? এখানে কে কি করেছে দেখে না? প্রতিটি মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত, আর তোর মনে হয় এই সব দেখবে? আর দেখলে বললাম তো আমার বোন বলে চালিয়ে দিব। কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসতে গিয়েও দাঁড়িয়ে গিয়ে বললাম, খাবি কি? চল বাইরে থেকে খেয়ে আসি। রাতের জন্য সন্ধ্যায় রান্না করবি। রাত থেকে এই টেবিলে 3 জন বসবে, 2 জন থেকে 3 জন হয়ে যাবে। এমন ভাবে দেখছিস কেন? চরিত্র পরিবর্তন কর। তোর যে চরিত্র। সি সি, দেখ আমি খারাপ হতে পারি, কিন্তু এতটাও খারাপ না যে বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে উল্টাপাল্টা ভাববো। ওই শালা কুত্তা, গার্লফ্রেন্ড মানে? কখন, কিভাবে? আমার তো মনে হয় তোদের মধ্যে রিলেশন ছিল। যদি তোকে ভালো নাই বাসতো এমন পাগলামি করতো না। তোর কিছু মনে নেই, তুই ফিল করতে পারছিস না, তাই হয়তো তুই কিছু বুঝতেও পারছিস না। আর একবার যখন আপু বলে ডেকেছি তখন আপু তো বড় বোন। আচ্ছা, এত বছর তোর সাথে আছি, কখনো কি তোর ভবিষ্যৎ বউকে নিয়ে কিছু বলেছি? এমনি খারাপ হতে পারি, কিন্তু এদিক দিয়ে কখনোই কিছু বলতে পারবি না। থাক, বুঝে গেছি। চল তাহলে বাড়ি থেকে খেয়ে আসি। তুমি আমার বাল বুঝো, যদি বুঝতে তাহলে এমন হতো না। কি হতো না? আমি আবার কি করলাম? না কিছু না, বন্ধু বিয়ে করে নে। যতদিন জব না পাবো ততদিন বিয়ে নিয়ে ভাবছি না। পকেটে 2 টাকা নেই, আবার বিয়ে করব। তোর অনেক টাকা পয়সা আছে, তুই বিয়ে করলে করতে পারিস। আমি বিয়ে করলে এখানে তো থাকবো না, অনার্স শেষ করে বাকি পড়াশোনা ইটালিতে করব। তাহলে তোদের এইসব বিজনেস কে দেখবে? সেই রকম কাউকে দায়িত্ব দিয়ে দেব। আর তুই আসিস না, তোর একটা মান্থলি স্যালারি ঠিক করে চলে যাব। পাগল, মেইন বিজনেস তো ওখানেই, তোর জব খোঁজার ঝামেলাও থাকলো না। বুঝলাম। বল, বেতন কত দিবি? ওটা আব্বুর সাথে ডিসকাশন করে বলবো। আর 3 মাস, 3 মাস পর ফাইনাল পরীক্ষা, তারপর রেজাল্ট। তখন দেখা যাবে, আগে তো পরীক্ষা শেষ হতে দে। তারপর রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে মার্কেটে এসে একটা রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বাসায় এসে যে যার রুমে শুয়ে ভাবছি। দুজনের কথা বলার সময় মুখে লাগাম থাকতো না, এখন লাগাম দিয়ে কথা বলতে হবে। যত ভাবছি ততই রাগ হচ্ছে, ইচ্ছে করছে মেরে নাক ফাটিয়ে দিই। এসব ভাবতে ভাবতে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি নেহা ম্যাম সবাই বসে টিভি দেখছে। আবার রুমে ঘুরে টি শার্ট পরে বাইরে এলাম। আবার রাগ উঠলো, ইচ্ছে করছে গিয়ে কয়েকটা লাথি দিই। শালা খচ্চর কুত্তা। অন্য পাশের সোফায় গিয়ে বসলাম। দুজন ছেলের সাথে থাকবেন, ভয় করছে না? যদি 19-20 করে দিই? আমার এমন কথা শুনে আমার দিকে একটু তাকিয়ে আবার টিভির দিকে তাকিয়ে দেখতে শুরু করেছে। একটু তাকিয়ে আবার টিভি দিকে তাকিয়ে টিভি দেখতে শুরু করেছে। বাহ, ইগনোর করছে। হুদাই তার ভাব না বাড়িয়ে উঠে আসতে যাব, তখন কি হলো, চলে যাচ্ছ যে? কোনো রিপ্লাই না দিয়ে রুমে এসে ফোন নিয়ে আর মানিব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে এলাম। এসে নামাজ পড়ে পাশের চায়ের দোকানে বসলাম। আপু, আকাশ কি বাইরে গেছে? রুমে নেই যে? হুম, এখন বেশ ভাবসা বেড়েছে, রাগ বেড়েছে। এখন একদম ভিন্ন, কথা বলার টোনও পরিবর্তন হয়েছে। আগে কেমন ছিল তা তো বলতে পারবো না, কিন্তু আমি 4 বছর থেকে এমনই দেখে আসছি। ও, আগে একদম সাদে ছিল, যে যা বলেছে তাই করেছে, শুনেছে। আমার সার্ভেন্ট ছিল, আমি যা বলতাম তাই করতো। আপনার চাকর ছিল?
না না, আপনি যেমন ভাবছেন তেমন না। আর সব চাকর যা করে তা করতো না, শুধু ড্রাইভার এবং আমার সঙ্গ দেওয়া। ওহ, আপনার বডিগার্ড ছিল তাই তো? আমি তো মনে করেছিলাম আপনার বয়ফ্রেন্ড ছিল। নিউটনের তৃতীয় সূত্র কখনো শোনেননি বা পড়েননি? প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী সমান প্রতিক্রিয়া থাকে। আমরা প্রায় সমান বয়সের, তাহলে আকর্ষণ না হয়ে কি থাকা যায়? তাহলে রিলেশন ছিল? মনের ভাব প্রকাশ করতে পেরেছিলাম কোথায়? তার আগেই তো আমি শুনলাম যে আকাশ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাকে তো তাই বলা হয়েছিল। ও, সম্ভবত আকাশকে হত্যার চেষ্টার পেছনে আপনার কাছের মানুষ ছিল। কে বলেছিল আকাশ মারা গেছে? আমার পরিবার, আমার বন্ধুরা, আমি যতটুকু ধারণা করেছি এই সব কিছুর পেছনে আমার বাবা থেকে আমার বন্ধুরা জড়িত ছিল। আমার বাবাই সব কিছু করিয়েছে। আমরা একে অপরকে পছন্দ করতাম, এটা শুনেই হয়তো এমন করেছিল। আপনি তো দেখি অনেক ভয়ঙ্কর ফ্যামিলি থেকে বিলং করেন। দেখুন, আমাকে আবার কোনো সমস্যায় পড়তে হবে না তো? আরে না, আপনি কি জন্য সমস্যায় পড়তে যাবেন? ভয় হচ্ছে আবারও পেয়ে না হারিয়ে ফেলি। যদি জানে আকাশ এখনো বেঁচে আছে আর আমার সাথে আছে, তাহলে আবার হত্যা করতে না চায়। না না, এবার কিছু হতে দেব না। যদি সেরকম কিছু হয় তাহলে হয়তো আমিও মরে যাব। খুব ভালোবাসেন? আপনার আব্বু কোনো গুন্ডা মস্তান না রাজনীতিবিদ? আপনার আব্বু যাই হয়ে থাকুক না কেন, কিছু করতে চাইলে পুরো ভার্সিটির স্টুডেন্ট মিলে রাস্তায় নেমে প্রতিবাদ করব। তাই? গুড। আকাশের কোনো গার্লফ্রেন্ড নেই? চেহারা খান দেখছেন কেমন হিরোদের মতো? সিনিয়র জুনিয়র ক্লাসমেট থেকে কতজন রিলেশনের প্রস্তাব দিয়েছে, কিন্তু সবগুলো রিজেক্ট করে দিয়েছে। এইসব ভালো না বলে এড়িয়ে গেছে। বিয়ের প্রস্তাব পেলেও প্রত্যাখ্যান করেছে। রিলেশনের জন্য ওর মন নাকি সায় দেয় না। আজকে বলছিল আপনাকে দেখার পর ওর নাকি খুব আপন কেউ ফিল হচ্ছিল। সব স্মৃতি মুছে গেলেও আপনার প্রতি টান ঠিকই আছে। আপনার আব্বু যদি সবকিছু জানতে পারে তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আজ হোক বা কাল হোক অবশ্যই জানতে পারবে। বুঝলাম, ওকে আপনি থাকেন, আমি বাইরে যাই। গল্প পোকার কাছে প্রচুর বই আছে, কিন্তু তাকে না বলে যদি তার রুমে প্রবেশ করেন তাহলে অনেক রেগে যাবে। আর ওকে না বলে চুপচাপ কিছু নেওয়া পছন্দ করে না। ওয়েট, ওর থেকে নেওয়া কিছু বই আমার কাছে আছে, ওগুলো নিয়ে আসছি। সোহাগ ওর রুমে গিয়ে বেশ কয়েকটা বই নিয়ে আসে। এসে নিয়া ম্যামের সামনে রাখতেই কয়েকটা বই তার কাছে রাখে। সোহাগ বাকি বই আবার ওর রুমে নিয়ে রেখে বাইরে চলে আসে। এসে আমার পাশে এসে বলে, ম্যাম তোর রুম থেকে কিছু বই নিয়েছে। সোহাগের কথা শুনে রেগে তাকিয়ে বললাম, এগুলো বাড়াবাড়ি হচ্ছে না? এগুলো আমার পছন্দ না, তুই ভালো করেই জানিস। আহা, রেগে যাচ্ছিস কেন? মিথ্যা বললাম। বই পড়তে চাইছিল, তাই তোর থেকে যে কয়েকটা বই আমি নিয়েছিলাম সেখান থেকে কয়েকটা বই দিলাম। আর ওগুলো তো তোর পড়া শেষই হয়েছে, তাই না? ভালো, তোর পিঠের উপর তো কয়েকটা চাটি পড়তেই যাচ্ছিল। উনি তো তোকে চাইছে, আই মিন তোকে ভালোবাসে। শুনলাম, বুঝতে পারছি ওনার এই জার্নি এত সহজ ছিল না। হয়তো এই কয়েক বছর অনেক কিছুই সহ্য করেছে, কিন্তু আমি রিলেশনের মধ্যে যেতে চাই না। এসব হারাম। ইনশাল্লাহ জব পাবার পর বিয়ে, এর আগে কিছুই না। আগে আমি অনার্স শেষ করি, তারপর বিয়ে নিয়ে ভাববো। আর রিলেশনের প্রশ্নই আসে না। সিদ্ধাতুল 1 বছর ধরে পিছনে পড়ে আছে, রিলেশনে যায়নি। আর এখন ওনার সাথে রিলেশনে যাব, প্রশ্নই আসে না। এত বছর অপেক্ষা করেছে, আর কিছু মাস বা 1 বছর অপেক্ষা করতে পারবে না বলছিস? সিদরাতুলের কথা নাই বল, ওই মেয়েকে কেন জানি পছন্দ হয় না। বেশ অহংকারী। ওর চার চলনে আমার মোটেও পছন্দ হয় না। তাহলে তুই কিভাবে পছন্দ করবি? যদি অপেক্ষা করতে পারে ভালো, কিন্তু আমি রিলেশনে যাব না ইনশাল্লাহ। তুই কোনো মেয়েকে পছন্দ করিসনি বা রিলেশনেও যাসনি, কারণ এই পিছু টান ছিল বলে। হয়তো আগে স্মৃতি নেই, কিন্তু পিছু টানটা ঠিকই আছে। তা হতে পারে। সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে মাগরিবের নামাজ পড়ে বাসায় এলাম। রুমে এসে লাইট অন করে ফোন নিয়ে বসে রিলস দেখতে শুরু করি। তখন সোহাগ রুমে এসে বলে, আমি একটু সুপার শপে গেলাম, ফোন দিয়েছিল, কি যেন একটা সমস্যা হয়েছে। তুই রান্নাবান্নার কাজে লেগে পড়, আর
তোর না আজকে রান্না বান্নার দায়িত্ব আছে? হুম, আমি আমার কাজ করব। এখন গিয়ে তুই তোর কাজ কর। আর নুডলস নিয়ে আসিস তো। সোহাগ মাথা নেড়িয়ে চলে গেল। শালা, শপে গেল না ওর নয়া গার্লফ্রেন্ডের সাথে ঘেঁষাঘেঁষি করতে গেল, কে জানে। যাবার সে করছে। রুম থেকে বেরিয়ে ফ্রিজের কাছে এসে ফ্রিজ থেকে মাংস বের করে গরম পানি করে ভিজিয়ে রাখলাম। রুমে আসতে যাব তখন আজকে কি রান্না হবে? ভাত, মাংস, সবজি। আমাকে দেখে এত লজ্জা পাওয়ার কি আছে? অন্যদিকে তাকিয়ে কথা বলো কেন? জানি না, তবে বাসায় শালীনভাবে থাকার অনুরোধ করব। আর যদি না পারেন তাহলে অন্য কোথাও বাসা খুঁজে থাকতে বলবো। ওখানে যেমন আপনার প্রাইভেসি মেইনটেইন থাকবে, ঠিক আমাদেরও থাকবে। আমি কি শালীন পোশাকে নেই? আছেন, তবে কিছুটা, পুরোপুরি না। মাথা থেকে বুকে ওড়না থাকার কথা, কিন্তু শুধু বুকে ওড়না আছে। ভার্সিটিতে এমনভাবে পর্দা করে যেন মনে হয় আপনি কত পর্দা করেন। তোমার কথা বুঝে গেছি। তুমি যেমনভাবে বললা সেভাবেই থাকবো। জি। আবার রুমে চলে এলাম। নেহা বসে টিভি দেখতে দেখতে বিড়বিড় করে বলে, বাহ, বিরাট পরিবর্তন। ছিলে শয়তান লুচো টাইপের, কিন্তু এখন দেখি হুজুর হয়ে গেছে। একটু পরে রান্নার জন্য এলাম। সব কিছু রেডি করছি, তখন দরজার কাছে এসে কেউ দাঁড়িয়েছে। ভাবলাম হয়তো সোহাগ, কিন্তু তাকে দেখি নেহা ম্যাম। আমি সাহায্য করি? নো থ্যাঙ্কস, কাজ নেই। এখানে দাঁড়িয়ে আছেন কেন? গল্প করতে এলাম। যেহেতু কথা বলার সাথী আছে, সেহেতু এমন চুপচাপ থাকার তো প্রশ্নই আসে না, তাই চলে এলাম। বুঝলাম, কিন্তু কি গল্প করব? আমার তো বলার মতো কিছুই নেই। কত কথা বলার আছে, তুমি যদি শুনতে চাও তাহলে বলতে পারি। বলেন, শুনছি। তোমার কি কিছু মনে পড়ছে না? ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি সোহাগ ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, বল। আমার একটু ফিরতে দেরি হবে। দেখ ভাই, বাসায় একটা মেয়ে মানুষ আছে, কোনো আকাম কুকাম করিস না। সাথে সাথে ফোন কেটে দিয়েছি, কারণ ফোন লাউড স্পিকারে দেওয়া ছিল। এই জন্য কারো সামনে কখনো বন্ধুদের ফোন লাউড স্পিকারে ধরতে নেই। কখন কি বলে দেবে আর লজ্জায় পড়তে হবে। নেহা ম্যামের দিকে না তাকিয়ে বললাম, কি যেন বলছিলেন? বুঝিনি। আব্বু তোমার লাশ নিয়ে আমার চোখের সামনে দাফন করলো, কবর দিল। তোমার মতো সেম টু সেম পোশাক, বডি কাঠামো ছিল, মুখ থেতলে ছিল, তাহলে তুমি বেঁচে আছো কিভাবে? অথচ তোমার বন্ধু বলল তোমাকে নদীর তীরে পাওয়া গেছে। আমার জানা নেই আপনি এসবে এত ইন্টারেস্টেড, আপনি খুঁজে বের করেন। আর আমি বলছি না আমি এমনই ঠিক আছি। এতবার বলার পরেও কেন আমার অতীত নিয়ে প্রশ্ন তুলছেন? তোমার সব কিছু মনে আছে তাই না? তুমি অতীত ভুলে যাওয়ার মিথ্যা অভিনয় করছো। আমাকে চেনো না, তোমার কিছু মনে নেই, এগুলো সব অভিনয়। এমন মনে হবার কারণ কি বলবেন? সত্যি আমি কিছু জানি না। আপনার থেকে পালিয়ে বেড়ানোতে আমার লাভ কি? বলেন যে আপনার থেকে লুকিয়ে থাকলে এটা আমার লাভ। তা বলতে পারছি না, কিন্তু আমার বিশ্বাস তুমি আমার থেকে দূরে দূরে থাকতে চাইছো। কেন তুমি আমার থেকে দূরে সরে থাকতে চাইছো? আমার দোষ কোথায়? আমার অপরাধ কোথায়? এই কয়েকটা বছর আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়েছে, আমার দম বন্ধ হয়ে আসতো। তোমাকে হারানোর বেদনা আমাকে প্রতিনিয়ত দগ্ধ করেছে। বুঝতে পারছি, আপনার হারিয়ে যাওয়া লাভারকে হারিয়ে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু আপনার কষ্ট আমি কিভাবে বুঝবো বলেন? যার কষ্ট সেই তো ফিল করতে পারে। তুমি কি আমায় ভালোবাসবে? আমি অনেক দিন ঠিকমতো নিঃশ্বাস নেই না, তুমি কি আমার আবার নিঃশ্বাসের কারণ হবে? মৃদু হেসে বললাম, কেন? আপনার কি সাইনাসের প্রবলেম? ডাক্তার দেখান, অক্সিজেন নেন। আমি অক্সিজেন না যে আপনার অক্সিজেনের কারণ হব। ওনার দিকে ঘাড় ঘুরিয়ে দেখি চোখে পানি চিকচিক করছে। আমি ভাবলাম হয়তো মজা করছে, কিন্তু দেখি উনি সিরিয়াস। পেঁয়াজ কাটতে গিয়ে গেল আঙ্গুল কেটে, রক্ত বের হতে শুরু করলো। বেসিনে হাত ধুয়ে রক্ত পরিষ্কার করলাম, আবার রক্ত বের হচ্ছে। নেহা ম্যাম পাশে এসে আমার হাত ধরে আমার কেটে যাওয়া আঙ্গুল তার মুখে নিয়ে চষা শুরু করেছে। আচমকা এমন হতে আমি একদমই ফুল স্টপ। পরক্ষণে মনে হলো, আচ্ছা এটা কোনো রক্তচোষা পিশাচিনী নয় তো? না হলে এমন করবে কেন? হাত ছেড়ে দূরে সরিয়ে ওনার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছি। কে 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 আপনি? কি হলো? তুমি এমনভাবে ভয় পাচ্ছ কেন? ছুরির সামনে ধরে বললাম, কে আপনি?
দূরে সরুন, আমার কাছে একদম আসবেন না। আরে কি হলো, এমন করছো কেন? আমার দিকে এগিয়ে আসছে দেখে বললাম, আপনি আমার দিকে দূরে সরুন, নাহলে এটা দিয়ে কেটে দিব। ড্রাকুলা ভূতের গল্প কম পড়ো। প্রথমে আমিও তো সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম আমি আবার কি না কি করলাম। তোমার কেটে যাওয়া আঙ্গুল মুখে নিয়ে চুষছিলাম শুধুমাত্র রক্ত বন্ধ করার জন্য। ও মা, এটা তুমি অন্য কিছু ভেবে বসে আছো দেখছি। এগুলো ড্রাকুলা আর হাবিজাবি বই পড়ার সাইড ইফেক্ট, বুঝেছো? আমি শুধু ওনার দিকে তাকিয়ে আছি। কেন জানি ওনার কথা বিশ্বাস হচ্ছে না। মনে মনে দোয়াদুরুদ পড়া শুরু করেছি। এত বড় দামড়া কিভাবে ভয় পাচ্ছে? এত ভয় পাওয়ার কি আছে? আরে আমি রক্ত মাংসের একজন মানুষ। এদিকে তোমার মাংস পুড়ে যাচ্ছে। না মানে তোমার না, তোমার মুরগির মাংস পুড়ে যাচ্ছে। সত্যি আপনি মানুষ তো? আরে হ্যাঁ রে বাবা, তুমি এমন ভীতু জানতাম না তো। আঙ্গুলের দিকে তাকিয়ে দেখি রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু আপনি দূরে দূরে থাকুন, আমার কাছে আসবেন না। ওকে বাবা, ঠিক আছে, এমন করার কি আছে? আমি আপনার বাবা না, ভাই বলতে পারেন, অসুবিধা নেই। ওটা তো কথার কথা। তোমার কি যমজ ভাই ছিল না? মানে বিশাল পার্থক্য দেখছি তো। তবে তোমার এভাবে ভয় পাওয়াতে সেই বিনোদন পেয়েছি। খুব ভালো করেছেন। আপনার অমন কাণ্ড যে কোনো মানুষকে ভয় পাইয়ে দিবে। বলো, এমন আর্জেন্ট দেখা করতে বললে যে? নেহা ফোন দিয়েছিল। ফোন দিয়ে আকাশের কথা জিজ্ঞেস করেছিল। এত বছর পর আকাশের কথা জিজ্ঞেস করলো কেন, বুঝতে পারছিস না? আমাকে ফোন দিয়ে বলেছে সে কিভাবে মারা গিয়েছিল, কে হত্যা করেছে। আমরা এর মধ্যে ইনভলভ নেই তো? যদি আমরা এর মধ্যে ইনভলভ থাকি তাহলে আমাদের নাকি জেলে পাঠাবে। ভয় পাচ্ছ কেন? আমরা কিছু করিনি, আর করলেও কেউ কিছু করতে পারবে না। আর আমরা খুন করেছিলাম নাকি? আমরা তো শুধু সেদিন ওকে মেরেছিলাম। খুন করেছিল তো ওর বাবার লোক। আর মনে হয় না 4 বছর আগের কেস রিসেন্ট হবে। সামান্য একজন বডিগার্ডের জন্য কেন পুলিশ তার সময় নষ্ট করবে? তোমার আমার কাছে সামান্য মনে হলেও নেহার কাছে তো নেহার লাভার ছিল। 4 বছর পর যখন আবার এটা নিয়ে প্রশ্ন তুলেছে তখন ঠিক কিছু না কিছু করবে। আরে কিছুই হবে না, কেউ নেহার সাথ দিবে না। আর আমরা কিছু করলে তো ভয় পাবো। ওই কুত্তার বাচ্চা ভিখারির বাচ্চার জন্য আমি আমার ভালোবাসা পাইনি। কোথাকার 2 টাকার ড্রাইভার আমার ভালোবাসায় এসে ভাগ বসিয়ে আমার থেকে ছিনিয়ে নিল। মরে গেছে তো ভালোই হয়েছে। ওর বাবা খুন না করলে আমি নিজের হাতে খুন করতাম। শালা শুয়ার যাওয়ার পরেও আমাকে শান্তি দিল না। নেহাকে এত বুঝতে চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না। এখন নেহা কোথায় আছে? আমি বলতে পারছি না। আমার মতো রিচ ফ্যামিলির ছেলেকে সাইড করে কিভাবে একজন ড্রাইভার ফকিন্নিকে ভালোবাসতে পারে? ওর রুচি এত খারাপ কিভাবে হয়? এটা শুনলে আমার উপর রেগে যায়। এই কথার জন্য আমাকে থাপ্পড় পর্যন্ত দিয়েছিল। মাথায় সমস্যা আছে তাই এমন করেছে। আমি একটা বুঝলাম না, ওই ছেলের মধ্যে কি দেখেছিল যে আমার মতো ছেলেকে রিজেক্ট করেছিল? আমি আপনাকে কেন ভালোবাসবো? আপনিও তো আর সব মেয়ের মতোই। আপনার মধ্যে কি ব্যতিক্রম আছে যে আপনার প্রেমে পড়বো? আমি তো অন্যজনের থেকেও ভালোবাসা পাবো। এর জবাব আমার কাছে নেই, কারোর কাছে নেই। আমার মনে হয় না এর জবাব যদি তোমার কাছে চাওয়া হয় তুমি দিতে পারবে। দেখুন, বিয়ের আগে এইসব সম্পর্কের মধ্যে আমি নেই, আর জব না পাওয়া পর্যন্ত বিয়ে করব না। এটা বলো তো, এত নাটক নকশা করার কি আছে? এমনভাবে বলছো মনে হচ্ছে জীবনে বিয়ে শাদী করবে না। জীবনে বিয়ে শাদী করতেই হবে এমন কোনো কথা আছে? তাই যদি বিয়ে করো তাহলে কি হবে? কিছু বললাম না, চুপচাপ থাকলাম। টুকটাক কথা বলতে বলতে রান্না শেষ করলাম। এত সময় ধরে মাথা খেয়েছে। মেয়ে মানুষ এত কথা বলতে পারে জানা ছিল না। রান্না শেষ করে নামাজ পড়ে এসে রুমে এসে ফোন টিপতে শুরু করি। একটু পরে শোয়া গেলে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভার্সিটির ক্যাম্পাসে এসে বসেছি। তখন আমার সাথে একটু মার্কেটে যাবে? কিছুক্ষণ পরে ক্লাস আছে, আর আমি তোমার সাথে মার্কেটে যেতে যাব কেন? আমার সাথে থাকবে। আমি কেনাকাটা করব, একটু ঘুরবো, আড্ডা দিব। কেন যাব?
আমি তোমার ফ্রেন্ড, না বয়ফ্রেন্ড, না বেস্ট ফ্রেন্ড, এই তিনটার মধ্যে তো কোনোটাই না। না আমি তোমার কাজিন হই, তাহলে কেন যাবো? এর অ্যান্সার দাও। এত রুটলেস হার্টলেস কেন? এইসব ফালতু জিনিসে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, আর এসব ফালতু জিনিসে সময় নষ্ট করার ইচ্ছেও নেই। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে, বা কোনো এক্স গার্লফ্রেন্ড? কই, আমি তো এই ভার্সিটিতে কাউকে দেখতে পাই না। আদার ব্যাপারই যাহাদের খোঁজ খবর নিয়ে কি করব। দেখছো এমন অর্গেন্ট, তারপরেও কেন ওর পিছনে পড়ে আছো? আর গতকাল সন্ধ্যায় যে ছেলেটার সাথে তোমাকে দেখলাম, ওটা কি? আমার কাজিনের বর। তুমি তোমার কাজিনের বরের সাথে মার্কেটে কি জন্য গিয়েছিলে? আমার কাজিন আর তার বর মার্কেট যাব বললেই সাথে 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 আমাকেও নিয়ে যেতে চায়, তাই তাদের সাথে গেছিলাম। কিন্তু আমি তোমাকে এত এক্সপ্লেন কেন দিচ্ছি? আমি কিভাবে বলবো? হয়তো ভাবছো এইসব বলে আকাশের মনের প্রান্ত ধারণা দূর করতে পারবে, কিন্তু আমার মনে হয় না কাজ হবে। তুমি অপেক্ষা করতে করতে তোমার চুল পেকে যাবে, চেহারায় বার্ধক্য ধরবে, তারপরেও কাজ হবে না। লিখে রাখো। কেন, দাঁড়ায় না নাকি? ফালতু মহিলা। এই তুমি যাও তো, এই জন্য এসব মেয়েদের পছন্দ না। রেগে যাচ্ছ কেন? সত্যি বলেছি তাই। নির্লজ্জ, বেহায়া, আবার দাঁত বের করে হাসে। হ্যাঁ, আমার সমস্যা। যদি তোমার কোনো সমস্যা, উঠে রাগে ওখান থেকে চলে এলাম। জানো, ফাজলামি বা ইয়ারকি পছন্দ করে না, তারপরেও এমন বললে কেন? ওর পেছনে শুধু শুধু সময় নষ্ট করিও না। কখনোই তোমাকে পাত্তা দেবে না। তোমাকে কি, কোনো মেয়েকেই পাত্তা দেবে না। এইসব প্রেম টেম ভালোবাসা ওর পছন্দ না। ও কি পুরুষ মানুষ না? কোনো সমস্যা? সমস্যা হলে ডাক্তারকে দেখাবে। জীবনে কি বিয়ে করবে না? না কখনো কোনো মেয়ের কাছে যাবে না? তুমি আকাশের ফ্রেন্ড হয়ে কি জন্য জানবে না? তুমি আকাশের কেমন ফ্রেন্ড? হ্যাঁ, যেমন দেখো তেমনই ফ্রেন্ড। যাই দেখি কোথায় আছে। আর তোমাকে আবারও বলছি, এসব থেকে দূরে থাকো। এইসব জড়িয়ে নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই করছো না তুমি। চুপচাপ বসে ফেসবুক স্ক্রল করছি, তখন শখ পাশে এসে বসলো। এইসব মহিলাকে এই জন্য পছন্দ না। একটু আড্ডা দিয়ে ক্লাসে পরপর 2টা ক্লাস হলো। দুজনে একসাথে বাসায় চলে এলাম। এসে গোসল করে এসে নামাজ পড়ে সকলে রান্না করা খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। বিকেলে আপু, বাসায় আসবে না? কেন? বাসায় গিয়ে কি করব? সামনে 5 তারিখ আমার বিয়ে, তুমি আসবে না আপু? বাহ, গুড নিউজ তো। কিন্তু মনে হয় তোর বিয়েতে উপস্থিত হতে পারবো না রে। নতুন জব, মনে হয় না আমাকে ছুটি দেবে। মিথ্যে বলো না আপু, তুমি আব্বুর ওপর রাগ করে আসবে না এটা বলো। মিথ্যে বলো কেন? সত্যি, নতুন নতুন জব, তোর মনে হয় আমাকে ছুটি দেবে? তবে আমি চেষ্টা করবো যাবার। আম্মু বা আব্বু তোমাকে ফোন দেয়নি? তারা কিছু বলেনি? গতকাল আম্মুর সাথে কথা হলেও 1 সপ্তাহ থেকে আব্বুর সাথে কথা হয়নি। এমন কেন করছো? আব্বুর কথা শুনলেই তো পারতে। ওই ছেলে তো খারাপ ছিল না, টাকা পয়সা ছিল, হ্যান্ডসাম ছিল। ভাগ্যে নেই হয়তো। ছেলে কি করে? মজুমদার আঙ্কেলের ছেলে, মেজো ছেলে নিলয় ভাইয়ার সাথে। যদিও এখন ভাইয়া বলি, কয়েকদিন পর না হয় ওগো, তারপর শুনছো বা নাম ধরে ডাকবো। বাহ, বেশ ভালো, ছেলেটা ভালো, আঙ্কেলও ভালো। দোয়া করি সুখী হ। তুমি বিয়ে করবে না? এমন ভাবে আর কতদিন? সেই যে 13 দিন আগে বাসা থেকে বের হলে। আমার ভাগ্যে বিয়ে নেই। দেখ না, আমার আগেই তোর বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তুই আমার ছোট বোন। তুমি তো বিয়ে করতে চাইলে না, যত ছেলে দেখালো রিজেক্ট করে দিলে। একটাই কথা, পছন্দ না। তোমার কেমন ছেলে পছন্দ বলো তো? আমি তোমার জন্য ছেলে খুঁজবো। থাক, তুমি ছোট আছো, ছোট হয়েই থাকো। তোমাকে বড় হতে হবে না। আমার যা পছন্দ তা তোমাদের কখনোই হবে না, আর তোমাদের যা পছন্দ আমার হবে না। তাই এসব নিয়ে প্যাচাল পেরে লাভ নেই। এই তো ভিন্দাস আছি। মিথ্যে বলো কেন? আমি তো তোমাকে সেভাবে কখনো হাসি খুশি দেখিনি। তেমন চুপচাপ পড়াশোনা, রুমে বন্দি জীবন পার করেছো। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, করব? বল শুনি। তোমার কি বয়ফ্রেন্ড ছিল বা আছে? তুমি কি কাউকে ভালোবাসতে? জেনে কি করবি? আমার মনে হয় না এইসব জেনে তোর লাভ হবে।
তার মানে কেউ আছে, তাই সবাইকে রিজেক্ট করছো। হয়তো জব পাচ্ছে না, তাই অপেক্ষায় আছো। ভালো পজিশনে জব না হলে কিন্তু ভুলেও আব্বুর সামনে ওই ছেলেকে নিয়ে আসিও না, না হলে কখনোই মেনে নিবে না। কে জানি। এমন হিয়ালি করছো কেন? যা বলবা ভালোভাবে বলো। এমন হিয়ালি করার কিছু তো দেখি না। ওই ছেলে জব পেতে কত দূর? না জব আছে, ভালো কোনো পজিশনে নেই। তোর কি আর কিছু বলার আছে? যদি না থেকে থাকে তবে ফোন ডাক। নেই, তবে তুমি কিন্তু আসতে ভুল করবে না। যদি না আসো তাহলে তোমার সাথে আর কোনো দিন কথা বলবো না, বলে দিলাম। নিশাত রাগ করে ফোন কেটে দিল। ম্যাম চুপচাপ বসে ফোনে একটা পিকচার বের করে তাকিয়ে আছে। তুমি আছো, তবুও জানোনি এই ভাবনাটাই বুকের ভেতর সব কিছু দুমড়ে মুচড়ে দেয়। কতটা কষ্ট লাগে সেটা তোমাকে কিভাবে বোঝাবো। তুমি আমার এত কাছে থেকেও মনে হয় যেন বহু যোজন দূরে দাঁড়িয়ে আছো। নিয়তি আমাদের কোথা থেকে কোথায় এনে দাঁড় করিয়েছে। সেদিন ক্লাসে তোমাকে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কিছু যেন মেলাতে পারছিলাম না। আমি তো ভেবেই নিয়েছিলাম তুমি আননি, তুমি মারা গেছো। কিন্তু হঠাৎ তোমাকে জীবিত দেখে আমার ভেতরে কিছু অনুভূতি হয়েছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। তুমি জানো তোমাকে জীবিত দেখে আমি কতটা খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, আকাশ আমি তোমাকে ভালোবাসি। অনেক দিন ধরে জমে থাকা সেই কথাটা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু পারিনি। এখন বললেও মনে হয় তুমি আমার অনুভূতিগুলো ঠিকভাবে বুঝতে পারছো না। অনেক দিন পর গতকাল আমি মন খুলে হেসেছি। তোমার সেই বোকা বোকা স্বভাব, সরল আচরণ সব কিছু আমাকে হাসিয়েছে, ভালো লাগিয়েছে। কিন্তু এই হাসির আড়ালেও লুকিয়ে আছে অনেক না বলা কথা, অনেক কান্না। আজ খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে কাঁদি, খুব করে কাঁদি। তোমার বুকে মুখ লুকিয়ে সব কষ্টগুলো বের করে দিই। যদি পারতাম তাহলে হয়তো মনটা অনেক হালকা হয়ে যেত। আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। তোমার আবার মিলনে কেন এত বাধা? পিকচারে চুমু দিয়ে চোখের পানি মুছে নিয়ে বুকে জড়িয়ে ধরে। আমি ঘুম থেকে উঠে বাইরে এসে আসরের নামাজ পড়ে মসজিদের পাশে দাঁড়িয়ে ছোট বাচ্চাদের খেলা দেখছি। কতদিন ক্রিকেট খেলা হয় না, কবে ব্যাট ধরেছি মনেই পড়ে না। যাই ওদের সাথে একটু খেলাধুলা করি। মাঠে এসে শুরু করলাম পোলাপাইনদের সাথেই খেলতে। একটু পরে দেখি সোহা গেল, এসে বলে, শিং ভেঙে বাচ্চাদের দলে নাম লিখিয়েছিস কবে? বিকেলে কোথায় যাওয়ার কথা আছে? তুই তোর গার্লফ্রেন্ডের সাথে ঘেঁষাঘেঁষি করতে যাবি যা, আমাকে কেন যেতে হবে? আমার সাথে যাবি না লাথি দিতে দিতে নিয়ে যাব? ওয়েট, খেলা শেষ করি। এমনভাবে রাগ দেখাচ্ছিস কেন? তুই কি আমার সাথে যাবি এখন? তুই আসলেই একটা ঝামেলা। এই ছোট ভাই, তোমরা খেলো, আমার আর খেলা হবে না। বাসায় এসে চেঞ্জ করে বাইরে যেতে যাব। তখন কোথায় যাবা? এই তো সোহাগের সাথে। তা বুঝলাম, কিন্তু তোমরা কোথায় যাচ্ছ সেটা জিজ্ঞেস করছি। সোহাগ যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। এমনভাবে রাগেন কেন? সোহাগ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, আমাকে ধরে বেঁধে সেখানে নিয়ে যাবে। বাইরে চলে আসি, এসে বাইকের পিছনে উঠে বললাম চল। তারপর দুজনে চলে আসি। একটা পার্কে এলাম। এসে আমি এক জায়গায় গিয়ে বসলাম, আর শালা গেল তার গার্লফ্রেন্ডের সাথে ঘেঁষাঘেঁষি করতে। ওদের মধ্যে কাবাব মেয়ে হাঁটি হয়ে লাভ আছে। সন্ধ্যা হয়ে আসলে পার্ক থেকে বেরিয়ে নামাজে চলে আসি। দুজনে এখনও পার্কের মধ্যেই আছে। নামাজ শেষ করে বের হতে দেখি সোহাগ আর তার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। চল বেলির ব্যবস্থা করে আসি। চল। তিনজনের রেস্টুরেন্টে এলাম, যে যার মতো করে অর্ডার দিল। ওইদিকে নেহা তার আব্বুর ফোন দেখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েকবার রিং হবার পর রিসিভ করে। আসসালামু আলাইকুম আব্বু। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নিশাত ফোন দিয়েছিল, ওর থেকে শুনলাম বিয়ের আগের দিন অথবা সকালে যাব। নিউজ জয়েন, বেশি ছুটি পাওয়া যাবে না। তুমি আমার উপর রেগে আছো, বয়স হয়েছে, বিয়ে করতে চাইছো না, কি করব বলো? তাই সেদিন অতিরিক্ত রেগে গিয়ে উল্টো পাল্টা বলে দিয়েছিলাম। তোমার কাউকে পছন্দ আছে? এত বছর পর আমার পছন্দ অপছন্দ জানতে চাইছেন? আমি যাকে পছন্দ করতাম তাকে তো আপনারা হত্যা করেছিলেন আব্বু। আমি সব কিছু জেনে গেছি আব্বু। আপনারা খুনি, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিলেন, তাকে আপনারা হত্যা করেছিলেন।
আর আমি বিয়ের দিন সকালে পৌঁছে যাব। আমি তো তোমার ভালোর জন্য এমন করেছিলাম। ওই 2 টাকার চাকরের কি যোগ্যতা আছে তোমার লাইফ পার্টনার হওয়ার? তাই বলে এমন জঘন্য কাজ করবেন, হত্যা করবেন, এই বিষয়ে কথা বলার আমার ইচ্ছে নেই। আমি এমনই ঠিক আছি। আমার বিয়ে লাইফ নিয়ে আপনাদের ভাবতে হবে না। যদি কখনো ইচ্ছে হয় বিয়ে করার, তাহলে বিয়ে করে জানিয়ে দেব। ইচ্ছে হলে আপনার আমার বরকে মানবেন অথবা না মানবেন, আর বিয়ে না করলে তো কোনো ঝামেলাই নেই। আমরা তোমার ভালো মন্দ বুঝি। নেহা আর কিছু বলল না, ফোন কেড়ে দিয়ে চুপচাপ বসে থাকলো। আম্মু, আমার বিয়ের বিষয়ে আপুকে কিছু বলেছো? না, তবে তোর আব্বু ফোন দিয়ে বলে দিবে। আমি ফোন দিয়ে জানিয়ে দিয়েছি, আসতে চাইছিল না। আমি বললাম যদি তুমি না আসো তবে আর কখনো তোমার সাথে কথা বলবো না। আপু এমন কেন? কত হাসি খুশি ছিল, কিন্তু একদম চুপচাপ হয়ে গেল। রাগ জেদ বেড়ে গেল। রাগটা বদ অভ্যাসে পরিণত হলো। অল্পতেই রেগে যায়। 4 বছর আগে ওর একজন গাড়ির ড্রাইভার ছিল, মনে আছে? ওই ড্রাইভার কার অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তারপর থেকেই এমন চুপচাপ। মনে হয় মনে গভীরভাবে আঘাত পেয়েছিল, তাই এমন। এটা আমার জাস্ট সন্দেহ, আমি শিওর না। আমি তো নানুদের বাসায় থাকতাম, তাই ওই ছেলে সম্পর্কে খুব ধারণা নেই। আপু কি ওই ছেলেকে ভালোবাসতো? যদি তাই না হয়ে থাকে তবে তো এমন হবার কথা নয়। তখন থেকেই মেবি আপু এমন, না হলে তো এমন ছিল না। কিন্তু ওই ছেলে তো মরে গেছে, তাহলে এমনভাবে জীবন পার করার তো মানে হয় না আম্মু। এটা নিয়ে সেভাবে প্রশ্ন করা হয়নি, বললাম না এটা শুধু আমার সন্দেহ। এখন এটাই কারণ, না অন্য কোনো কারণ আছে? সেভাবে তো কথাই বলতে চাইতো না। কি হয়েছে আম্মু? কাকে নিয়ে কথা বলা হচ্ছে? নেহাকে নিয়ে। বলছে এমন কেন? এমন তো ছিল না। নিশাতের বিয়েতে আসবে বললাম, জোর করে বিয়ে দিতে শুনলে না? ওর সামান্য সুইসাইডের হুমকিতে ভয় পেয়ে গেলে।